শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তাপসী রানী, সহকারী শিক্ষক বাংলা, ক্রিসেন্ট গার্লস হাই স্কুল, কালীতলা, দিনাজপুর। আজকে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাহিত্য কণিকা বই থেকে একটি কবিতা আমি তোমাদের ব্যাখ্যা করে ব্যাখ্যা বা বিশ্লেষণ যেটা বলো ব্যাখ্যা করে বোঝাবো। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা বই নিয়ে তোমাদের সাহিত্য কণিকা বইয়ের দেখো 84 পৃষ্ঠায় যে কবিতাটা আছে, কবিতাটার নাম কি? বঙ্গভূমির প্রতি। বঙ্গভূমি কি? বঙ্গভূমি হচ্ছে এই দেশের প্রতি কবির যে আকুতি বা হচ্ছে দেশাত্মবোধ, এটা ফুটে উঠেছে। তাই বঙ্গভূমির প্রতি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটি একটি গীতি কবিতা। তো প্রথমে আমরা চলে যাই মাইকেল মধুসূদন দত্তের পরিচিতিতে, অর্থাৎ কবি পরিচিতি। তোমাদের বইয়ে দেখো যে কবি পরিচিতি আছে। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রথা বিরোধী লেখক, অর্থাৎ তার লেখায় তথাগত প্রথার কিছুটা বিরোধী, অর্থাৎ উনি একটু অন্য ধারার লেখক আর কি, লেখক বা কবি বলবো এখানে আমরা। তিনি মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করে চিরস্মরণীয় হয়ে আছেন। শুধু এক ধারার নয়, তিনি বিভিন্ন ধারার কবি। দেখো, মহাকাব্য, গীতিকাব্য, সনেট কবিতা তোমরা যখন ক্লাস 9-10-এ পড়বা তখন সনেট কবিতায় যে কপোতাক্ষ নদ, ওনার সনেট কবিতা। আর বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। তার হাত ধরে তিনি প্রথম, এর আগে ইংরেজি সাহিত্যে সনেট ছিল, কিন্তু বাংলা সাহিত্যে প্রথম মাইকেল মধুসূদন দত্তই সনেট প্রবর্তন করেন। তারপরে পত্রকাব্য, নাটক, প্রহসন বিভিন্ন ধারায় তিনি সাহিত্য রচনা করে আমাদের বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন। শৈশব থেকে তার মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল। তিনি মনে করেছিলেন বিলেত না গেলে কবি হওয়া যাবে না। তবে তিনি মনে করেছিলেন যে বিলেতে যাইতে হবে, অর্থাৎ তিনি কিন্তু ইংরেজি সাহিত্যের প্রতি তার ঝোঁকটা বেশি ছিল। তো ওর মনে করতেন যে ইংরেজি সাহিত্য যদি রচনা না করলাম তো কিসের কবি। এই ধারণাতেই তিনি মনে করেছিলেন যে বিলেত না গেলে কবি হওয়া যাবে না, বিলেতে গেলে সুবিধা হবে। এ আশায় তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। তার ফলে তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। পরে তিনি সত্য উপলব্ধি করতে পারেন এবং বাংলায় সাহিত্য রচনায় ব্রতী হন। কিন্তু একসময় তিনি তার এই ভুল ধারণাটা যে বিলেতে গেলেই কবি হওয়া যাবে বা ইংরেজি সাহিত্য রচনা না করলে কবি হওয়া যাবে না, এই ধারণাটা একসময় তিনি তার এই ভুলটা ভেঙে যায়। তখন তিনি বাংলা সাহিত্যে বাংলা সাহিত্য রচনায় আবার মনোযোগ নিজেকে নিয়োগ করেন। বাংলা, ইংরেজি ছাড়াও তিনি হিব্রু, ফরাসি, জার্মান, ইটালিয়ান, তামিল, তেলেগু ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন। শুধু বাংলা, ইংরেজি নয়, তিনি অনেক ভাষায় পারদর্শী ছিলেন। তিনি বাংলা ভাষায় প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য রচনা করেন। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এটা কিন্তু তারই রচনা। তার রচিত প্রহসন তোমরা একটু প্রথম শুনছো নামটা, এটাও বাংলা সাহিত্যের ধারার মধ্যে পড়ে। এই প্রহসন একেই কি বলে? সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এই প্রহসনগুলো তিনি রচনা করেছেন। তারপরে নাটকের মধ্যে দেখো শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। তারপরে পত্রকাব্য হচ্ছে বীরাঙ্গনা। চতুর্দশপদী কবিতা নামে বাংলা সনেটের রচয়িতাও তিনি। এই মহান সাহিত্যস্রষ্টা 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1873 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। তাহলে এই যে আমরা মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটি পড়ব, এটি কিন্তু একটি গীতি কবিতা। এই বঙ্গভূমির প্রতি এটি একটি গীতি কবিতা। তো পাঠ পরিচিতিতে
পাঠ পরিস্থিতিটা একটু জেনে নেই। এই কবিতায় কবি স্বদেশের প্রতি যে ভালোবাসা বা মমত্ববোধ এইটা কিন্তু তীব্রভাবে প্রকাশ পেয়েছে। দেশকে কবি মা হিসেবে এখানে কল্পনা করেছেন এবং এই দেশের দাস তিনি বারবার এখানে বলছেন যে আমি এই দেশের বা মায়ের দাস। তো প্রবাসী মধুসূদন ভেবেছেন মা যেমন সন্তানের কোনো দোষ রাখেন না, তেমনি তিনি যে মাকে ছেড়ে বা দেশকে ছেড়ে বিলেতে গিয়েছিলেন তিনি সাহিত্য রচনা, ইংরেজিতে সাহিত্য রচনা করার জন্য, যখন তিনি বুঝতে পারেন যে না এখানে আমি যোগ্য নই, আমার দেশেই আমাকে যেতে হবে, তো এই যে দোষ তিনি করেছেন এটা বারবার তিনি দেশের প্রতি মায়ের প্রতি অনুরোধ করেছেন যে এই দোষ যেন তিনি না ধরেন, যেন এই সন্তানকে তিনি ক্ষমা করে দেন। বিনয়ী কবি তাই দেশমাতৃকার কাছে এই বলে প্রণতি জানাচ্ছেন তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকেন। তো এই গেল মানে কবির সংক্ষিপ্ত আর কি পাঠ পরিস্থিতি আমি বলে দিলাম। তো তোমরা এখন দেখো কবিতাটি আমি পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে। রেখো মা দাসেরে মনে, মা এখানে বলতেছেন জন্মভূমিকে বলতেছেন যে তুমি দাসেরে, মানে নিজেকে তিনি এই জন্মভূমির দাস মনে করতেছেন, যে তোমার পদে অর্থাৎ পায়ে, এই পদে তোমার পায়ে আমি মিনতি করি, অনুরোধ করি যে তুমি এই দাসেরে তোমার এই সন্তানকে তুমি মনে রেখো। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, অর্থাৎ সাধিতে মনের স্বাদ, মনের ইচ্ছা সাধতে বা পূরণ করতে যদি পরমাদ মানে কি? পরমাদ মানে ভুল ত্রুটি, এই ভুল ত্রুটি যদি ঘটে থাকে মধুহীন করো না গো তব মন কোকো নদে, এই কোকো নদে অর্থাৎ লাল পদ্ম। তো যদি পরমাদ বা ভুল ত্রুটি ঘটেও থাকে মধুহীন করো না, মানে তোমার মনে যে পদ্ম ফুল আছে সেটা মধুহীন করো না, অর্থাৎ আমার প্রতি তোমার যে করুণা এটা তুমি বা ভালোবাসা এটি তুমি কমিয়ে দিও না। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, প্রবাসে অর্থাৎ বিদেশে, প্রবাসে দৈবের বসে অর্থাৎ দেবতাদের বা ঈশ্বরের যখন ঈশ্বর যখন চায় তখন কিন্তু মানে মানুষ কি জন্ম হয়েছে যখন তার কপালে মৃত্যুও আছে, তাই না? তো এটা ঈশ্বর যখন চাবে বা আল্লাহ যখন চাবে, সৃষ্টিকর্তা যখন চাবে তখনই কিন্তু হবে। তো বলছে প্রবাসে দৈবের বসে অর্থাৎ দেবতাদের বসে বা সৃষ্টিকর্তার বসে আমার যখন বিদেশে জীব তারা যদি খসে, জীব তারা বলতে আত্মাটাকে বোঝাইছে, যদি আমার মৃত্যু হয় এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে, অর্থাৎ এই দেহটাকে তিনি আকাশের সাথে তুলনা করেছেন এবং আত্মাটাকে বলছেন তারা। তাহলে বলছে এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে, অর্থাৎ জীব তারা যদি খসে, এই জীব আত্মাটা যদি চলে যায় এই দেহ থেকে, কিন্তু আমার খেদ নাই অর্থাৎ দুঃখ থাকবে না। জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, অর্থাৎ জন্মিলে তো মরতেই হবে, অমর তো কেউ না, কোনো মানুষেই অমর না। চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে, অর্থাৎ এই নীর অর্থাৎ এখানে জল বা পানি বুঝাইছে, হায়রে জীবন নদে এই জীবনটাকে একটা নদী বলছে, যে এই জীবন নদে মানে নদীতে যেমন জল বা পানি স্থির নয় সব সময় বয়ে চলছে, সেরকম বলছে যে এই জীবন নদে মানে জীবন নদটাও কিন্তু এরকম বয়ে যাবে, স্থির নয়। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, কিন্তু যদি আমাকে তুমি মনে রাখো তাহলে এই সমনে অর্থাৎ এখানে বলছে যম, সমন অর্থাৎ মৃত্যুর দেবতা মানে যম, মানে আমি এই যমকেও বা মৃত্যুর দেবতাকেও ভয় পাই না যদি তুমি আমাকে মনে রাখো, আমাকে তুমি ভুলে যেও না। বারবার এই অনুরোধেই কবি করতেছে যে আমি তোমাকে ছেড়ে চলে এসেছি, তাই বলে আমাকে তুমি ছেড়ে মানে ভুলে যেও না, আমাকে মনে রেখো। তাহলে বলছে যে কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, অর্থাৎ তুমি যদি আমাকে মনে রাখো আমি কিন্তু মৃত্যুর দেবতা বা যমকেও ভয় পাই না।
মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। এখানে মক্ষিকা অর্থাৎ মাছি, মাছিও গলে না যদি সে অমৃত হ্রদে পড়ে। সেই ধন্য নরকুলে, সেই ধন্য নরকুলে অর্থাৎ এই মানুষকুলে, মানব জন্মে সেই ধন্য লোকে যারে নাহি ভুলে। অর্থাৎ লোক যাকে সবসময় মনে রাখে। যদি কাকে মনে রাখে লোকজন? যে ভালো কাজ করে, পৃথিবীতে এসে কি সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছে, তুমি যা ইচ্ছা তাই করো, তাই না? কিন্তু আমি কি খারাপ কাজ করলে আমাকে মানুষ শ্রদ্ধা করবে, ভালোবাসবে, মনে রাখবে না? তাহলে বলছে যে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। অর্থাৎ মৃত্যুর পরেও অনেক লোক চিরস্মরণীয় হয়ে থাকে। যেমন শেখ মুজিবুর রহমানকে কি আমরা ভুলতে পারি? জাতির জনক শেখ মুজিবুর রহমান, তাকে কিন্তু ভোলা যায় না। বাঙালি জাতি কখনো ভুলবে না। কেন? সে এই নরকুলে অর্থাৎ মানব জন্মে এসে সে অনেক ভালো কাজ করে গেছে, এজন্য তাকে ভোলা যায় না। মনের মন্দিরে সদা সেবে সর্বজন। অর্থাৎ মনের মন্দিরে, যে মনটা কিন্তু একটা পবিত্র জায়গা, মানে পবিত্র একটা জিনিস। এই পবিত্র মানে মনের মন্দিরে সদা সেবে সর্বজন। অর্থাৎ যে এই নরকুলে এসে যদি আমি ভালো কাজ করি তাহলে লোকে আমাকে ভুলবে না এবং সদাই মানে মৃত্যুর পরেও আমাকে মনে রাখবে। কিন্তু কোন গুণ আছে যাচিব তব কাছে। কিন্তু আমার কবি বলছে যে আমার কি গুণ আছে যে তোমার কাছে আমি যাচিব মানে কি? তো তোমার কাছে আমি বলবো যে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। অর্থাৎ আমি অমরতা মানে মারা যাব না, এটা কেন তোমার কাছে আমি বলবো? আমার কি গুণ আছে? তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো। তবে তুমি যদি দয়া করো এবং আমার এই ভুল দোষ এবং গুণগুলো তুমি ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। অর্থাৎ আমি অমর হয়ে থাকবো, শুধু তুমি আমাকে আমার দোষ গুণগুলো ক্ষমা করে দিও, এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও, তাহলে অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। অর্থাৎ সুবরদে অর্থাৎ সুন্দর বর দান করা। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। অর্থাৎ ফুটি যেন স্মৃতি জলে, তোমার স্মৃতির জলে, তোমার এই স্মৃতিতে আমি যেন ফুটে থাকি। মানুষে অর্থাৎ কি? মনে, মানুষ মানে মন। মানসে মা যথা ফলে মধুময় তামরস অর্থাৎ পদ্ম। তাহলে বলছে ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মানে তোমার মনের মধ্যে এই তামরস অর্থাৎ পদ্ম ফুল যেমন ফোটে সেরকম কি বসন্ত কি শরদে, মানে কোনো ঋতু নির্দিষ্ট কোনো ঋতুতে না, সব সময় তোমার মনে যে পদ্ম ফুল ফোটে সেরকম তুমি আমাকেও মনে রেখো। তাহলে দেখো এই বঙ্গভূমির প্রতি, তাহলে কবিতাটা নামটা কি সার্থক না? এই যে কবি মিনতি জানিয়েছেন বা আকুলতা, তার যে এই যে শ্রদ্ধাবোধ দেশের প্রতি, তাহলে কি কার প্রতি? বঙ্গভূমির প্রতি। অর্থাৎ বঙ্গভূমিকে উদ্দেশ্য করেই কিন্তু তিনি কবিতাটি রচনা করেছেন। তো তোমাদের এখানে দেখো শব্দার্থ টিকা কিছু আছে, তারপরে পাঠ পরিচিতি, কবি পরিচিতি আমি কিছু পড়াই দিলাম। তো তোমাদের এই যে কবিতাটা থেকে অবশ্যই আমার এই আলোচনা থেকে অবশ্যই তোমরা যতটুকু উপকৃত হচ্ছ এটা মনে রাখবা এবং পড়বা। তোমরা বাড়িতে বেশি বেশি করে পড়বা। আর এই যে করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবা। আমাদের এখন কিন্তু কঠিন একটা বিপর্যয়ের সময় বলা চলে। তোমরা ভালো থেকো, এই সময় খুব সাবধানে থাকবা। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।